সেদিন সন্ধেবেলায় হরি ওর ভ্যান চালিয়ে এসে উপস্থিত হলো তরুণের লটারির দোকানে। তরুণ, চলে এসেছি, নতুন লটারি এসেছে। ও হরি, এসে গেছিস? আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। নতুন লটারির টিকিট এসেছে, আমি জানতাম তুই আসবি। নতুন টিকিট এসেছে আর আমি আসবো না? তাই কখনো হয় নাকি? চটপট ভালো দেখে টিকিট বের কর। টিকিট বাঁচতে বাঁচতে তরুণ একভাবে হরির দিকে কিছু সময় তাকিয়ে থাকে। কি রে, অমন করে আমার দিকে তাকিয়ে আসিস কেন? আচ্ছা, তোর শরীরটা কি ভালো নেই? তোকে দেখে কিন্তু ঠিক ভালো লাগছে না। না না, অমন কিছু নয়, আজকে গরম পড়েছে তো, তাই হয়তো। তোকে তো আজ থেকে নয়, অনেক বছর ধরেই দেখছি, ওদিন ধরেই দেখছি তোর শরীরটা তেমন ঠিক লাগছে না, আর বেশ রোগাও তো হয়ে গেছিস। ডাক্তার দেখাচ্ছিস না কেন? ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ও তেমন কিছু হয়নি। ডাক্তার বলেছিল ভ্যান না চালাতে। ওই ভ্যান চালিয়ে এলাম বলে একটু হাঁপিয়ে গেছি, আর তেমন কিছুই না। তুই তো একা মানুষ, বিয়েও তো করিসনি, কি দরকার তোর অত দূরে ভ্যান নিয়ে যাওয়ার? আসলে আমাদের গ্রামের মনিকা দিদি আছে না, ওনার জেঠুর শরীরটা খারাপ, ওখানে যাওয়াটা খুব দরকার ছিল। তাই যখন আমাকে বলল, আমি আর না করতে পারলাম না। মানুষের বিপদ দেখলে তুই একদম সাহায্য না করে পারিস না। হো আর কি। আচ্ছা স্যার, ওসব কথা, আমাকে ওই টিকিটটা দে। ফল কবে বেরোচ্ছে? কালকেই তো। ও, কালকেই? বাহ, দেখি এই পোড়া কপালে এইবার কিছু জোটে কিনা। তুই এত ভালো মানুষ, এত বছর ধরে লটারির টিকিট কিনছিস, তোর কেন বড় টাকা লাগে না জানি না। তোর ধৈর্য আছে বলতেই হবে, না হলে এতদিন ধরে কেউ লটারির টিকিট কেনে? ও কিছু না, একদিন আমি ঠিক বড় পুরস্কার পাবই। ভগবান সব জানে কখন আমাকে টাকা দিতে হবে। হরি পছন্দ মতো টিকিট কিনে নেয়। আরো কিছু সময় তরুণের সাথে কথা বলে। এবার তাহলে চলি রে। বাড়ি ফেরার সময় আবার একবার পটাইয়ের চায়ের দোকানে যেতে হবে। ওর হাতের চা সারাদিনে একবার না খেলে যেন চলে না। সাবধানে যাস, আর নিজের শরীরের একটু যত্ন নিস। ঠিক আছে, চিন্তা করিস না আমারে নিয়ে। তরুণের কাছ থেকে বিদায় নিয়ে হরি ভ্যানটা নিয়ে রওনা দেয় সেখান থেকে। হরি যখন পটাইয়ের দোকানে পৌঁছালো, তখন ইছাপুর গ্রামের বেশ কজন বেশ চিন্তিত মুখেই বসে কিছু নিয়ে আলোচনা করছে। বেশ কিছুটা কৌতূহল নিয়ে সেদিকে এগিয়ে গেল। হরি, এসেছিস? চা গরম আছে, একটু আগেই বানালাম। বাহ, দাও দাও, চটপট দাও। আমরা এখন এখানে আমাদের চিন্তায় মরছি, আর উনি এখন এর মধ্যে চা চা করে লাফাচ্ছে। পেটে বিদ্যা বুদ্ধি না থাকলে যা হয়। এ কি, তুমি ওকে অমন করে বলছো কেন? ও তো জানে না বলেই জানতে চাইলো। তুই কিছু মনে করিস না হরি। না না, ঠিক আছে। আর সত্যিই তো, কোথায় ঠিকভাবে কি বলতে হয় তা আমি তো জানিই না। আসলে সবাই একটা বিষয় নিয়ে চিন্তিত, তাই হয়তো। আচ্ছা, আমি তোকে বলছি, আসলে ইছাপুর গ্রামের বাঁধটাতে ফাটল ধরেছে। আগের বছরই তো কিছুটা ফাটল ছিল, কিন্তু এবার সেটা দেখা গেল অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো শুনেছিলাম, কিন্তু মুরেল মশাই তো বলেছিলেন বাঁধটা ঠিক করার জন্য এবার টাকা দেবেন। ওইখানেই তো গন্ডগোলটা হয়েছে রে হরি। কেন? ইছাপুর গ্রামের কয়েকজন মিলে আমরা কালকে ওনার কাছে গেছিলাম। এ কি রে, তোরা এত সকালে আমার বাড়িতে? কোনো দরকার আছে নাকি? আসলে শৈলদা, এই, তোদের কতবার বারণ করেছি না যে আমাকে শৈল দা না, শৈল বাবু বলে ডাকবি সব সময়? ও ও মাফ করেন, আসলে ভুলে গেছিলাম। ঠিক আছে, নাটক না করে যা বলবি তাড়াতাড়ি বল, আমার এখন অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার বেশি সময় নষ্ট করাবো না। ইছাপুর গ্রামের বাঁধটাতে ফাটল ধরেছে। হ্যাঁ, তো কি করব আমি? আপনি সেই বলেছিলেন না যে বাঁধটা ঠিক করার জন্য 30,000 টাকা দেবেন।
কি বলছিস কি রে? 30,000 টাকা দেবো বলেছিলাম। 30,000 টাকাতে কটা শূন্য হয় তা জীবনে শুনেছিস? কিন্তু শৈলবাবু, যখন আগের বছর আপনার মেয়ের গাড়ি দুর্ঘটনা হলো তখন অনেক রক্তের দরকার ছিল। সেই সময় আমাদের গ্রামের বেশ কিছু মানুষ রক্ত দিয়েছিল, আর তখনই আপনি বলেছিলেন পরের বছর বাঁধ সারাই করার টাকা দিয়ে। অমন কিছু বলেছিলাম বলে তো মনে পড়ছে না। এরই মধ্যে ভুলে গেলেন? তুই আমাকে শিখিয়ে দিবি নাকি রে কি মনে রাখতে হবে? এত সাহস তোর? যাক, তোকে তো পরে দেখে নিচ্ছি। তবে তোরা সকাল সকাল এসেছিস, তাই খালি হাতে ফেরাবো না। এই 2,000 টাকা দিয়ে দিলাম, তোদের অনেক কাজে লাগবে। এর থেকে বেশি আর এক কানা করিও দিতে পারবো না আমি। হরি, এইবার বুঝতে পারছিস তো সবাই কেন এমন চিন্তিত? মুরল মশাই এরকম কথা দিয়েও কিভাবে না করতে পারলো? নিজের কাজটা মিটে গেছে তো আবার কি? তাহলে কি হবে? তুই আর এত বুঝেই বা কি করবি? তোর তো আর কিছু করার মুরদ নেই। তুই যা, তুই বরং গিয়ে ভ্যানই চালা। গণেশ কাকা, তখন থেকে হরিকে তুমি যা ইচ্ছে তাই বলছো। হরি ভ্যান চালিয়েও যতটা সবাইরে সাহায্য করে, তার কানা করিও তো তুমি করো না কখনো। আর যখন ওই মুরল মশাই যা নয় তাই বলে সবাইরে অপমান করছিল, তখন তুমি চুপ করেছিলে কেন? আসলে হরি ভ্যান চালায় বলে? গণেশ একদম চুপ করে থাকে। পটাই যে একটাও কিছু ভুল বলেনি। থাক রে পটাই, আমি আজ যাই। শরীরটা খুব একটা ভালো লাগছে না আজ। সে কি রে, আজ চা খাবি না? তুই তো আমার হাতের এই চা কত ভালোবাসিস। অন্যদিন খাবো, আজ আর ইচ্ছে করছে না। হরি আর একটাও কথা না বলে চলে আসে সেখান থেকে। ভ্যানটা নিয়ে হাঁটাতে হাঁটাতে বাড়ির পথে এগোয়। হরিটা চা খেতে কত ভালোবাসে, তোমার জন্য ওটাও খেতে পারলো না। এতটা তো বয়স হয়েছে, আর কবে কথা বলতে শিখবে? তুই ওই একটা ভ্যানওয়ালার জন্য আমার সাথে অমন ম্যাপে কথা বলছিস? ও সবার আগে আমার বন্ধু, তারপর অন্য সব। আর কি বারবার ভ্যানওয়ালা ভ্যানওয়ালা বলছো? যখন সেই মাঝ রাতে তোমার বউয়ের শরীরটা খারাপ হলো, তখন কিন্তু আর কিছু না পেয়ে ওই সেই ভ্যানওয়ালারেই ডেকেছিলে। আর হাসি মুখে কিচ্ছু না বলে সে তোমার বউকে হাসপাতালে নিয়েও গেছিল। আর তার জন্য সে তো কোনো টাকাও তো নেয়নি। গণেশ কিছু বলতে গিয়েও বলতে পারল না। তোমরা সবাই আসো, আমি এবার দোকান বন্ধ করব। সবাই বুঝতে পারে ওটাই এর খুব খারাপ লেগেছে। হরি বাড়ি ফিরে কিছু না খেয়ে শুয়ে পড়ে। আজ আর ভাত বসাতেও ইচ্ছে করল না তার। ইস, ওর কাছে যদি অনেক টাকা আসতো তাহলে সে নিজেই বাঁধটা সারাই করিয়ে দিতে পারত। প্রতি বছর যেমন বৃষ্টি হয়, বাঁধটা যদি ভেঙে যায় তাহলে তো পুরো ইছাপুর গ্রাম ভেসে যাবে। ঈশ্বর কি যাদের টাকা দেয় তাদের মনটা দিতে ভুলে যায়? না হলে মোরেল মশাই সেদিন কথা দিয়েও নিজে সেই কথা রাখলেন না কেন? অনেকটা সময় ধরেই ঘুমানোর চেষ্টা করেও একটু ঘুমোতে পারে না হরি। বুকটা আজ ওর ভীষণ যন্ত্রণা করছে। উঠে বাইরের দাওয়াতে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। ভীষণ মায়ের কথা মনে পড়ছে আজকে। পরের দিন সকাল থেকে শরীরটা ওর আরো খারাপ হয়। ভ্যান নিয়ে বাইরে বেরোতেও পারে না আজ। সারাদিন শুয়েই থাকে। সন্ধে হব হব করছে, এমন সময় গণেশ এসে ডাকতে থাকে হরিকে। হরি, বাড়িতে আছিস? ও ভাই, বাড়িতে আছিস? সারাদিন যন্ত্রণাতে এপাশ ওপাশ করে চোখটা যেন সবে লেগেছিল হরির। কোনো মতে উঠে এসে দরজা খোলে সে। এ কি গণেশ কাকা, তুমি? ভীষণ বিপদে পড়ে তোর কাছে এসেছি। আমার মায়ের শরীরটা খুব খারাপ করেছে। ডাক্তার বলেছে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে। ঘন্টা তিনেকের মধ্যে অপারেশন না করা হলে আর মাকে বাঁচাতে পারবো না। আর তোর ভ্যান ছাড়া তো এখন আর কোনো উপায় তো নেই। কিন্তু আমার বুকে। আমি জানি, আমি তোকে আগে অনেক খোঁটা দিয়েছি, কথা শুনিয়েছি, কিন্তু তুই কিছু মনে রাখিস না ভাই। এই যে আমি তোর পায়ে ধরছি। ছি ছি কাকা, এটা কি করছো? আমি তোমার ওসব কথা কিচ্ছু মনে রাখিনি। তোমার মা মানে তো আমারও মা।
কিচ্ছু হতে দেব না আমি। আমার যত কষ্টই হোক আমি ঠিক যাব। আর দেরি করো না, আমি এখনই ভ্যান বের করছি। হরি গণেশের মাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের দিকে রওনা দেয়। হরি যত প্যাডেলে চাপ দিচ্ছে তার সাথে সাথে তার বুকের যন্ত্রণা যেন আরো বাড়তে থাকছে। আরো তাড়াতাড়ি চালা হরি, মায়ের খুব কষ্ট হচ্ছে যে। হ্যাঁ গণেশ কাকা, এই তো চালাচ্ছি। বেশ খানিকক্ষণ পর তারা হাসপাতালে পৌঁছে যায়। গণেশের মাকে ভিতরে নিয়ে যাওয়া হয়। হরি কিছু সময় দাঁড়িয়ে থাকার পর অসহ্য বুকের ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। কালকে রাতের লটারির ফলাফলটা তো এসে গেছে। দেখে কি হলো, প্রথম পুরস্কারের 50,000 টাকার নম্বর 3246। আরে এটা তো আমার দোকান থেকেই পেশা টিকিট। কে কিনেছিল দেখি? এই তো হরির কেনা টিকিট। ভালো মানুষের সাথে ঈশ্বর হয়তো ভালোই করে। আসলে খবর শুনে যে কি খুশি হবে, এত বছর ধরে টিকিট কেনার পর অবশেষে ওর স্বপ্ন পূরণ হলো, তাও আবার প্রথম পুরস্কার। আধ ঘন্টা পর হরি তরুণের দোকানে এসে উপস্থিত হলো। তরুণ, আজকে এত দেরি করলি? তোর কেনা লটারির টিকিট প্রথম পুরস্কার পেয়েছে রে হরি। তোর লটারির টিকিট কেনা আজ সার্থক হইল। ওই জন্যই তো এলাম আমি। তোর মুখটা অমূল লাগছে কেন? আজকে শরীরটা কি বেশি খারাপ? আর তোর ভ্যানটা কোথায়? তুই কখন এলি কিছু বুঝতেই তো পারলাম না। হরি এইসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সরাসরি বলে, তরুণ, এই টাকাটা বাঁধ ঠিক করার জন্য দিয়ে দিস। সে কি রে হরি, তুই এত বছর লটারির টিকিট কেনার পরে প্রথম টাকা পেলি, আর সেটা এইভাবে দিয়ে দিবি? মানুষের পাশে দাঁড়ালে, উপকার করলে যে শান্তি পাওয়া যায় তা আর কোথাও পাওয়া যায় না রে। সত্যি হরি, তুই একদম আলাদা। তবে তোর টাকা তুই নিজে গ্রামের মানুষদের দিবি, আমারে দিতে বলছিস কেন? হরি কেবল মৃদু হাসে। এমন সময় আওয়াজ আসে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কে মারা গেল গ্রামে আজকে? চল দেখি তো গিয়ে। এ কি গণেশ কাটা, তোমরা ওটা কাঁধে কাকে নিয়ে আসছো? গণেশরা চোখের জল মুছে কাঁধের খাটিয়াটা নিচে নামিয়ে রাখে। এ যে হরি গো। আমার মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এ কি, ও হরির কি হলো? এই, কে কোথায় আসো? হরি, ডাক্তার বাবু। ও আর বেঁচে নেই, খানিকক্ষণ আগে হার্ট অ্যাটাকে মারা গেছে। ওকে আমি আগেও কয়েকবার দেখেছি। ওর হার্টের 80% খারাপ ছিল। আমি ওকে বারবার বলেছিলাম ভ্যান না টানতে, বিশেষত যখন বুকে কষ্ট হবে তখন তো একেবারেই না। কিন্তু কার কথা শোনেও, আর আজ সব শেষ। গণেশ শুনে যেন পুরো পাথর হয়ে যায়। ছেলেটা বারবার বলেছিল যে ওর শরীরটা ভালো নেই। আমার অত দিনের অত খারাপ ব্যবহার করা সত্ত্বেও আমার মায়ের শরীরটা খারাপ শুনে চলে এসেছিল। ইস, গোটা রাস্তাটায় ভ্যান চালিয়ে আসতে হরিটার কতই না কষ্ট হয়েছে, তবু মাঝপথে থামেনি একবারও। কতটা পাপী আমি। তরুণ আর দোকানে গিয়ে হরিকে খোঁজার চেষ্টা করেনি। ছেলেটা মরে গিয়েও সবার চিন্তা করে গেল। এমন অশিক্ষিত ভ্যানওয়ালা যেন বাংলার সব মায়েরা পায়। এমন রত্ন সন্তান থাকলে যে কেউ কষ্টেই থাকবে না। ইছাপুর গ্রামের সবাই চোখের জলে হরির শেষ কাজ করে। ওর লটারিতে পাওয়া টাকা দিয়ে মেরামত নয়, একদম নতুন বাঁধ তৈরি হয়। হরি যেন আর এই পৃথিবীতে না থেকেও বিপদ থেকে ইছাপুর গ্রামের সবাইকে বাঁচাতে রয়েই গেল সবার মাঝে।
কে চেঁচাচ্ছে? গলাটা চেনা চেনা লাগছে। এ কি? আমাদের মালিকের ছেলে। যাই তাড়াতাড়ি, ছোট মালিক ডুবে না যায়। আমার কৃতদাস পালিয়ে গেল। কে কোথায় আছিস? ধর বেটাকে, ধর। আমার ছেলে, কি হলো ওর? মালিক, ছোট মালিক খেলা করতে করতে মনে হয় জলে পড়ে গিয়েছিল। অনেকক্ষণ ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমি কাজই করছিলাম মালিক, ফাঁকি দিচ্ছিলাম না। ছোট মালিকের গলা কানে আসতেই আমি ছুটে আসি। ওই তো আমার ছেলে চোখ মেলে তাকিয়েছে। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ। তুমি আমার কৃতদাস হয়ে আমার 7 রাজার ধনমাণিককে বাঁচালে। আজ থেকে আমি তোমায় আমার দাসত্ব থেকে মুক্তি দিলাম। তুমি এখন স্বাধীন। চলো, আমার সাথে চলো। আজ থেকে জাহাজ তোমার, আর এই জাহাজ ভর্তি সব জিনিসপত্রও তোমার। যাও, সমুদ্র পার হয়ে বিদেশে যাও। এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার, আর এই কটা টাকা তোমার কাছে রাখো। আপনার অশেষ কৃপা মালিক। যাও, পোশাক পরিবর্তন করে যাত্রায় বেরিয়ে পড়ো। তাহলে আসছি মালিক, ভালো থাকবেন। এসো। আকাশের অবস্থা ভালো নয়। আকাশ পুরো অন্ধকার হয়ে গেল। ঝড়ঝঞ্ঝা না হলেই বাঁচা। সওদাগরের দাসত্ব থেকে মুক্তি পেয়েও তার আর বাণিজ্য করা হলো না। ভাগ্য এখানেও সহায় হলো না তার। কোথায় এসে পড়লাম? কত আশা করে বাণিজ্যে বেরোলাম, ঝড়ে সব তছনছ হয়ে গেল। কোথায় আমার জাহাজ? কোথায় আমার সহযাত্রীরা? হে ঈশ্বর, জাহাজের যা হয় হোক, তুমি ওদেরকে রক্ষা করো। কেউ কি আছে? কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? কি গহীন জঙ্গল! এই সন্ধ্যায় পাখির ডাকেও কেমন যেন গা শিউরে উঠছে। ওই তো একটা ফটক দেখা যাচ্ছে, তার মানে সামনেই মানুষের বাস। এখানে তো শহর। ওগুলো কি? এত আলো কি আমার দিকে ধেয়ে আসছে? আমি এখন কি করব? যাই, পালাই। শুভাগমন হোক মহারাজ, দীর্ঘজীবী হোক। কি হলো ব্যাপারটা? ওরা কি আমাকে মহারাজ বলে ডাকছে? চলুন মহারাজ, রাজপ্রাসাদে চলুন। কি বলছে এরা? আমি মহারাজ? মহারাজের গাড়ি কি এলো? এই তো চলে এসেছি গাড়ি নিয়ে। মহারাজ উঠে বসুন। এই অন্ধকারে একা থাকা বিপজ্জনক। আগে শহরে পৌঁছাই, পরে ভাবা যাবে।
বড় রাজপ্রাসাদ! মহারাজ, আপনার রাজ দরবার ঘুরে দেখুন সব ঠিক আছে কিনা। মহারাজ, আপনার রাজ পোশাক। আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? না, এরকম দ্বন্দ্বে তো বাঁচা যায় না। এ তো স্বপ্ন না। মহারাজ, হুকুম করুন, কিছু লাগবে? তুমি এক্ষুনি সবাইকে এখানে ডাকো। যে যেই কাজ করছে ফেলে আসতে বলো এখনই। মহারাজ, আমাদেরকে ডেকে পাঠিয়েছেন, কি সেবা করতে পারি আপনার? এ কিরকম হচ্ছে বলো তো? আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? মহারাজ, আমরা কেউ মানুষ নই। এ আবার কি মশকরা শুরু করলে তোমরা? মহারাজ, আমরা সত্যিই মানুষ নই। আমরা সকলেই প্রেত গন্ধর্ব। যদিও আমাদের চেহারা ঠিক মানুষেরই মতো, অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম। কেন? কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে? সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। এর আগেও তাহলে অনেকে রাজা হয়েছে? প্রতি বছরে একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই 1 বছরের জন্যই। 1 বছরের মেয়াদ ফুরালে কি হয়? বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়, যেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে বালি না খুঁড়লে 1 ঘটি জলে মেরে নেয়। তারপর আবার নতুন রাজা আসে। এইভাবেই বছরের পর বছর আমাদের চলে আসছে। আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কিরকম স্বভাবের লোক ছিলেন? তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটা বছর সবাই শুধু জাঁকজমক, আমোদে আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা তারা কেউ ভাবতেন না। বুঝলাম। তোমরা এখন যাও, এখন আমি বিশ্রাম নেব। সকাল থেকে বালি খুঁড়ে যাচ্ছি, জল কোথায়? কেউ কি আছো? আমায় 1 বিন্দু জল দিতে পারো? কেউ আছো? আমি জল চাই। জল! আমার গলা শুকিয়ে আসছে। জল কোথায়? জল! 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 এ কি স্বপ্ন দেখলাম? এত দুশ্চিন্তায় তো আর চোখে ঘুম আসবে না। না না, সকাল হোক, কাল কিছু একটা ভাবতেই হবে। কিছু একটা ভাবতে হবে কালকে। এক্ষুনি যান, দেশের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত যিনি আছেন তাকে ডেকে আনুন আমার রাজপ্রাসাদে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আপনার কথা মতো দেশের সর্বজ্ঞানীকে ধরে এনেছি। আসুন আসুন, আপনি আমাকে উপদেশ দিন, যাতে বছরের শেষের এই সর্বনেশে দিনের জন্য আমি প্রস্তুত হতে পারি। মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সেই দেশে ফিরে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি যা ইচ্ছে হয় তাই করাতে পারবেন। আমি বলি, এই বেলায় রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষের ব্যবস্থা করে চারিদিক একেবারে সুন্দর করে রাখুন। ততদিনে ফুলে ফলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই
সেখানে আপনি সুখের রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতেই চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই এই বেলা খেটে খুটে সব ঠিক করে নিন। আপনার পরামর্শ আমার মনে ধরেছে, ধন্যবাদ। এই, কে কোথায় আছো? আমি হুকুম করছি, এক্ষুনি সেই মরুভূমির দেশে যাও। সেখানেও এমন সুন্দর রাজপ্রাসাদ তৈরি করো, বাঁজা জমিকে ফুলে ফলে সমৃদ্ধ করে তোলো। কি হলো? সবাই আমার ঘরে ভিড় করেছো যে? আজ আপনার রাজত্বের মেয়াদ ফুরলো। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। কৃতদাস থেকে রাজা হলাম, এখন আবার সেই আগের মতো সাধারণ মানুষ। চলুন, আপনার যাওয়ার সময় হয়ে এসেছে। আমাদের রাজা চলে এসেছে। আপনার জন্য এই মরুভূমি বাসযোগ্য হয়েছে, জলের সমস্যা আর নেই। মহারাজ, আপনার দরবারে চলুন। আজ থেকে আপনার হুকুম আমাদের শিরোধার্য। এভাবে এক কৃতদাস 1 বছরের রাজা থেকে সারা জীবনের জন্য রাজা হয়ে জীবনযাপন করতে থাকলো।